জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। 4 বছর মেয়াদী সংসদ এবং একজন ব্যক্তি পরপর দুবারের বেশি হতে পারবেন না, এই ধরনের আলোচনা অনেক আগে থেকে ছিল, সেই ধরনের প্রস্তাবনাও এখন দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই যে যিনি ক্ষমতায় যাচ্ছেন তিনি চিরকাল সেখানে টিকে থাকার চেষ্টা করছেন, নানানভাবে নানান পরিবর্তন ঘটিয়ে, এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বেও আসলে দিনের শেষে ঘুরে ফিরে একই মুখ এত বছর পর্যন্ত আসছে। সেই পরিবর্তন কি এই সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে আনা সম্ভব? খুব বেশি না, কেননা দেখুন এতদিন আমাদের 5 বছর মেয়াদি ছিল, কিন্তু আমরা সাম্প্রতিককালে একজনকে দেখেছি উনি 15 বছর করে ফেলেছিলেন তার আয়ুষ্কাল, এবং উনি অবৈধভাবে 10 বছর টিকে ছিলেন, নির্বাচন করেননি, এবং নির্বাচন করলেও নামকা অস্তে করেছেন। তার মানে সাংবিধানিকভাবে তো তার মেয়াদ ছিল 5 বছর। কাজে এইরকম উদাহরণ যখন আমাদের সামনে আছে, এখন আপনি 4 বছর করলেও কেউ যদি ওইভাবে আবার মওকা পেয়ে যায়, তিনি কিন্তু ওই 4 বছরকে আবার 16 বছরের দিকে নিতে পারেন। তার মানে হচ্ছে এর যে প্রায়োগিক দিক আছে সেটা কিন্তু এই সংস্কারের ভেতরে নিশ্চিত করা সম্ভব না যে আগামীতে কেউ এগুলোর অপব্যবহার করবে না। তবে যেই বার্তাটি যায় সেই বার্তাটি হচ্ছে যে আপনার ওই যে 5 বছর একটা আয়েসি সময়, এবং মাথার মধ্যে ঢুকে যায় যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী, এবং ক্ষমতা শব্দটি আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। দায়িত্ব তো আমরা বলতেই চাই না, কারণ দায়িত্ব বললে তো 90% লোক রাজনীতিতেই থাকবে না। আপনি কালকে শুধুমাত্র রাজনীতিকে প্রফিট সেন্টার হওয়া থেকে আপনি বিরত রাখুন, 90% লোক রাজনীতির আশেপাশে আসবে না। এই দেশে রাজনীতি হচ্ছে স্বল্প বিনিয়োগে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা যায়, অর্থনৈতিকভাবে, ক্ষমতার দিক থেকে এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে। দেখুন আজকে আমরা গত 5 মাস ধরে আমাদের কোনো দৈনন্দিন কাজ করতে পারছি না বিগত সরকারের টাকা পয়সা হিসাব করতে গিয়ে, এবং সেটা আজকে লন্ডনে গিয়ে পৌঁছেছে। আমার ধারণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বাংলাদেশে, তাকে সংসদে। এবং ইংল্যান্ডের রীতি আমরা যতটা বুঝে থাকি, বাংলাদেশের গণভবন এবং বান্ধবী চলে গেলে বন্ধুর মন একটু খারাপ হয়, অনেকটা করবে। তাহলে যেটা হচ্ছে যে এই সংস্কার প্রস্তাবনাগুলো কিন্তু চিন্তার উদ্রেক করে। আমার কাছে শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ শব্দের একটা ভাষাগত তাৎপর্য রয়েছে, অর্থগত তাৎপর্য রয়েছে এবং মর্মগত তাৎপর্য রয়েছে। এখন যারা স্টেক হোল্ডার, সেটি রাজনৈতিক দলগুলো বলি বা যারা সংস্কারের জন্য কাজ করছেন, তারা নিশ্চিতভাবে এটি আলোচনা করবেন, এবং তাদের অনেকেরই সুযোগ রয়েছে একটি প্রগতিশীল প্রোগ্রেসিভ সাংবিধানিক সংস্কারকে মেনে নেওয়ার, যেমন সুযোগ রয়েছে নির্বাচনী ব্যবস্থাপনার সংস্কারকে মেনে নেওয়ার। ধরুন 40 ভাগের নিচে ভোট পড়লে আপনি ওইখানে পুনর্নির্বাচন হবে, এখন এটি মেনে নেওয়া খুব উচিত। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলে, 2% ভোট পাওয়াকে আমরা 40% দেখিয়েছি। ওই সময়ও তো অন্তত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি, এবং এটি সবাই মেনেই নিতে হয়েছিল। কাজে আমাদের বিনা ভোটে 153 জন বিজয়ী হয়ে যান, তখন তো আদালত সেটাকে স্বীকৃতি দিয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যারা চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষা করবেন বলে শপথ নিয়েছিলেন, যারা দলনিরপেক্ষভাবে কাজ করবেন, জনগণের দিকে তাকিয়ে করবেন, তারা তাদের দায়িত্ব পালন করেননি। হোয়াট ইফ এই সংস্কারগুলো হওয়ার পরে ওই স্টেক হোল্ডাররা কোনো একটা দুঃসময়ে বা তাদের জন্য সুসময়ে ওই একই আচরণ করেন? তার মানে ওই গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। তবে যেটি করা যাচ্ছে, দেখুন 3টি ঘটনার পটভূমিতে আজকের সংস্কারগুলো এসছে। একটি হচ্ছে 72 সাল, যেই বছরটিকে আমরা ভেবেছিলাম যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে আপনি সবচাইতে স্বাধীন দেশের স্বাধীন সংবিধান রচনা করতে পারেন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, যেটি আমাদের ঘোষণাপত্রের সাথে মিল রেখে, 10 এপ্রিলের সাথে মিল রেখে, 17 এপ্রিলের সাথে মিল রেখে, সেটি হয়নি এবং তোয়াক্কা করা হয়নি যে অনেক মানুষকে নিয়ে একটি জাতীয় সরকার করা যেত কিনা, এবং রাজনৈতিক বয়ানটি তৈরি করা যেত কিনা, যেটি আওয়ামী লীগের বয়ান না হয়ে বাংলাদেশের বয়ান হতে পারতো, হয়নি। পরবর্তীতে যেটি আমরা ঘটলো যে 16 বছরের যে দুঃশাসন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের, তার আগেও যে দুঃশাসনের উদাহরণ নাই তা কিন্তু না, কিন্তু এটি জমাট বেঁধে গেল জাতির উপরে। এই সংবিধান সংস্কার বা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পেছনে পটভূমি হিসাবে এই 16 বছর আছে। কেননা 16 বছরে আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি, 16 বছরে আমরা একজন সম্রাজ্ঞী কিংবা মানে রাজ পরিবারের উত্থান দেখেছি, এবং যেখানে সবাই পায়ে লুটিয়ে পড়ছেন, পায়ে লুটিয়ে পড়া ছাড়া তার পরবর্তী সংলাপ করার কোনো সুযোগ ছিল না। আর তারপরের পটভূমি হচ্ছে 24,
জুলাই বলি, অগাস্ট বলি, এই যে পরিবর্তন, এই পরিবর্তনে মানুষের যে আকাঙ্ক্ষা এবং আশা, সেটিকে সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী ব্যবস্থা সংস্কার ধারণ করতে পেরেছে কিনা, এই তিনটি পটভূমিতে দেখলে আমার মনে হয় যে আলোচনার জন্য যথেষ্ট খোরাক জন্ম দিয়েছে। এবং একটি জিনিস পরিষ্কার, বাঙালি এবং বাংলাদেশি আমাদের যেরকম গত সরকারটির গণতন্ত্র না উন্নয়ন, এই যে এই ধরনের আইসক্রিমের ফ্লেভার বা চকলেটের ফ্লেভারের মতো দেশ শাসনের যে একটি ব্যবস্থাপনা, দেখুন আমার নৃতাত্ত্বিক পরিচয় বাঙালি, এটি নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা বাংলাদেশি পরিচয় দিতে আমাদের সমস্যাটা কি? সেই বাংলাদেশের ভেতরে তো আপনি আদিবাসী আছে বা মানে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে, কাজে এটি আমার মনে হয় এর মধ্যে কোনো বিরোধ নেই। আমরা একটি রাজনৈতিক বিরোধ তৈরি করেছি যাতে আপনি প্রতিপক্ষ আইডেন্টিফাই করতে পারেন এবং সেটির উপরে রাজনীতি হতে পারে। আপনি শুরুতে যে প্রশ্ন করেছিলেন যে এতে জনগণের কতটা কি হবে, আপনার কাছে তাহলে ফেরত আসি বিরতির পরে।